বন্ধুরা, আজকে সারা বাংলার চোখ ছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস শিনার এজলাসের দিকে 14 নম্বর কোর্টে। সেখানে কিন্তু আজকে ভাইপোর মামলার শুনানি ছিল এবং যেটা লাস্ট হিয়ারিং হয়েছিল সেখানে বলে দেওয়া হয়েছিল যে আজকে কিন্তু ইডি এবং সিবিআইকে তাদের তরফ থেকে কিন্তু ফাইনাল রিপোর্ট দিতে হতে পারে এবং সেই জায়গা থেকে তার ফলেই সকলেরই একটা নজর ছিল যে এর আগে ইডি বা সিবিআইয়ের তরফে ধীরাজ ত্রিবেদীজি তাদের যে লয়ার রয়েছেন যে বিভিন্ন রিপোর্টগুলো সাবমিট করেছেন, সেখানে একটা জিনিস এস্টাবলিশ হয়ে গেছে, দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির পরিমাণটা কত সেটা এক্স্যাক্টলি এখনই ইডি সিবিআই ডিসক্লোজ করছে না সাধারণের সামনে, বা যেহেতু অনলাইন স্ট্রিমিং রয়েছে, কিন্তু হাইকোর্টকে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য দিচ্ছে। এবং সবথেকে মজার ব্যাপার যেটা হয়েছে সেটা হয়েছে যে এই দুর্নীতি কাণ্ডে যাদের যাদের নাম এসেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। শুধুমাত্র সম্পত্তি বাজেয়াপ্ত করেই ক্ষান্ত হয়নি ইডি এবং সিবিআই। আপনারা জানেন যে কারো যদি সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে থাকে তাহলে অবভিয়াসলি সে চ্যালেঞ্জ করবে যে আমার সম্পত্তি ইডি কেন অ্যাটাচ করতে চলেছে, এবং সেখানে যদি কেউ দেখাতে পারে যে সে ন্যায্যভাবে আয় করেছে এবং সেই ন্যায্য আয়ের টাকা থেকে সেই সম্পত্তিটা তৈরি করেছে, তাহলে সেখানে কিন্তু ইডি সেটা বাজেয়াপ্ত করতে পারে না। এবং এই সংক্রান্ত যেখানে যেখানে যা যা লড়ার, যা যা আইনি ব্যবস্থা নেওয়া, তার সমস্ত কিছু করে দেখেছেন সেই সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিরা, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে যে তারা কিন্তু তাদের যে সম্পত্তির পরিমাণটা যেটাকে ইডি অ্যাটাচ করেছে সেটা যে ন্যায্যভাবে হয়েছে, সেটা যে সৎ পথে হয়েছে, এটা প্রমাণ করতে পারেননি। ফলে সেই সম্পত্তিগুলি আর তাদের নয়, সেগুলো কিন্তু ইডি অ্যাটাচ করে নিয়েছে। এখন কেউ যদি এত অন্যায়ভাবে কয়েকশো কোটি টাকার বা কয়েক হাজার কোটি টাকার বা কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি করে থাকে, তাহলে সেই টাকাটা আসছে কোথা থেকে, এটাই কিন্তু জাস্টিস সিনহা জানতে চেয়েছিলেন। এবং সেখানে ইডি শুধু মুচকে এসে একটা কথাই বলেছিল, ধীরেজ ত্রিবেদী যেটা জানিয়েছিলেন এর আগের হিয়ারিংয়ে, যে এই যে টাকাটা আসছে এটা যখন সৎ পথে আসছে না, তার মানে দুর্নীতি থেকে আসছে। কেউ যদি প্রমাণ করতে না পারে এটা আমার সৎ ন্যায্য পথের ইনকাম, তার মানে কি সেটা দুর্নীতির টাকা, এটা তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে। ফলে এটা মনে করা হচ্ছিল যে আজকে যখন ফাইনাল রিপোর্ট পেশ করবে ইডি বা সিবিআই, সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে কড়া স্টেপের কিছু হুকুম হয়ে যেতে পারে, সেরকম কোনো অর্ডার কিন্তু আজকে হয়ে যেতে পারে। ফলে সকলেরই একটা নজর ছিল। কিন্তু আপনারা জানেন যে এর মাঝখানে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছে তার সঙ্গে একটা অদ্ভুত ভালো সম্পর্ক হয়ে গেছে এই রাজ্যে শো কল্ড দুর্নীতিবাজদের, এবং তাদের সঙ্গে একান্তে বৈঠক করছেন, তাদের মামলা তড়িঘড়ি সামনে নিয়ে আসছেন, তাদেরকে স্পেশাল স্পেশাল সব আইনের যে ফাঁকগুলো আছে সেখান দিয়ে রেহাই করার চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টের এই যে আচার আচরণ, সেই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, এবং আজকেও কিন্তু সেই ঘটনা ঘটল। সুপ্রিম কোর্টের একটা কায়দা, একটা কারসাজি করার চেষ্টা করা হলো, এবং সেই জন্য কিন্তু আজকে সেই ফাইনাল রিপোর্টটা সামনে এলো না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই দুর্নীতি মামলায় এইভাবেই সুপ্রিম কোর্ট বাঁচিয়ে দিতে পারবে? আজকে যখন শুনানি শেষ হয়ে গেল তখন ফিরদৌস শামীম, আইনজীবী যিনি লড়ছেন এই মামলাটি, মানে অনেকেই লড়ছেন, তার মধ্যে অন্যতম তিনি কিন্তু প্রধান মুখ বলা যেতে পারে, সেই ফিরদৌস শামীম কিন্তু একটা কথা আরেক আইনজীবীকে বললেন, যেটা কিন্তু শোনা গেল মাইক্রোফোনে, এবং সেই জায়গা থেকেই স্পষ্ট হয়ে যেতে পারে যে সুপ্রিম কোর্ট থেকে হয়তো সাময়িক স্বস্তি আসতে পারে, কিন্তু সেটাই বাঁচার পথ হতে পারে না। ওই জায়গাটাতে ফাইনালি কিন্তু ফিরদৌস শামীমরা, তারা কিন্তু বা সুদীপ্ত দাশগুপ্তের মতো আইনজীবী যারা রয়েছেন, তারা কিন্তু সেই জায়গাটাকে কাউন্টার করছেন, এবং তার ফলে এইবারটা রেহাই পাওয়া গেলেও কিন্তু নেক্সট হিয়ারিংয়ে কি রেহাই পাওয়া যাবে, সেই জায়গাটাই কিন্তু আজকে কিন্তু বড়ভাবে উঠে এলো। কি হলো জাস্টিস সিনহার এজলাসে, তার সবটা বলবো এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা বলছিলাম যে জাস্টিস সিনহার এজলাসের দিকে কিন্তু সকলেই তাকিয়েছিল, এবং সেই মামলা হিয়ারিং শুরু হওয়ার সাথে সাথেই, মানে একদম এটা ওই একদম স্পেশাল মেনশন ম্যাটার ছিল, 4:30 নাগাদ এই মামলাটার হিয়ারিং শুরু হয়। তখন সাথে সাথেই অনলাইনে এক আইনজীবী ছিলেন, সাম দেব, আমি নামটা ঠিক দেখতে পেলাম না, তো খুব সম্ভবত যেটা লাগলো তিনি ওই যিনি এই মামলাটিকে আটকাবার চেষ্টা করছেন তার আইনজীবী বলেই মনে হলো। আমি বুঝতে পারলাম না, মানে তার পজিশনটা কী ছিল, অর্ডার কপিটা দেখলে সেটা হয়তো ক্লিয়ার হবে। তো তিনি যখনই ফিরদৌস শামীম বা সুদীপ্ত দাশগুপ্ত এরা যখন কথা বলতে যাচ্ছেন, তিনি অনলাইনে বারবার করে কী যে বলে যাচ্ছেন, সেই জায়গা থেকে পুরোটাই ডিস্টার্বিং হচ্ছিল। ফলে খুব ভালো কিন্তু হিয়ারিংটা শোনা গেল না। কিন্তু যেটুকুনি বোঝা গেল
এই দুর্নীতি মামলায় যে মূল মামলাটি রয়েছে তার সঙ্গে কিন্তু ছোট ছোট আরও অনেকগুলো মামলা আছে। সব মামলাগুলোকেই ট্যাগ করা হয়েছে। এর মধ্যে যেটা একটা অন্যতম মামলা হচ্ছে রমেশ মালিকের মামলা। সেই রমেশ মালিকের মামলাটার বিরুদ্ধে যে রায় ছিল সেই রায়টাকে চ্যালেঞ্জ করে, মানে জাস্টিস সিনহার বেঞ্চেই যে রায় ছিল সেই রায়টাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তি, এবং তার নামটা নেওয়া হয়নি। যখনই নামটা নেওয়া হয়নি তখন খুব সম্ভবত এটি মিস্টার ভাইপো অথবা মিস্টার ভাইপোর পরিবারের কেউই হবে। কেননা আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টেও কিছু বিচারপতি রয়েছেন যারা আবার এই ভাইপো এবং ভাইপোর পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একদম মরিয়া হয়ে উঠেছেন। তাদের নাম সংবাদ মাধ্যমে নেওয়া যাবে না, সংবাদ মাধ্যমে নিলেই একদম তাদের মান সম্মান চলে যাবে। আরে চোর ছ্যাচরগুলো চুরি করে ফাঁক করে দিচ্ছে, তার বেলায় কোনো ব্যাপার নেই, তাদের নাম নিলে মান সম্মান চলে যাবে। চোরেদের আবার মান সম্মান থাকে নাকি? এরা চোর নয়, আসলে আরও উচ্চমানের ডাকাত, তো সেই জন্য তার কোনো ভাগটাগ তাদের কাছে যায় বোধহয়, সেই জন্য এদের মান সম্মান নিয়ে এত চিন্তা ভাবনা চলছে। তো যাই হোক, সেখানে দেখলাম আইনজীবীরাও সেই নামটি নিলেন না, এবং আমার পরিষ্কার যেটা মনে হলো এটা টেকনিক্যাল কারণেই কিন্তু নিলেন না। বললেন মিস্টার সাচেন সাচ। সো তিনি তারপর কি করেন, যখনই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান সেখানেও কিন্তু এই ব্যাপারে কোনো কর্ণপাত করেননি যে বিচারপতিদের কাছে গিয়েছিলেন। তখন এরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টের গিয়ে একটা স্পেশাল লিভ পিটিশন করে দেয়। এবার এইখানেই সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যে একটি মামলা আমি লড়লাম, সেখানে হেরে গেলাম সিঙ্গেল বেঞ্চে। আমি ডিভিশন বেঞ্চে গেলাম, সেখানে হেরে গেলাম, আমার রায় পছন্দ হলো না। আমি সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে গেলাম, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গেলাম, তারপর এসএলপি। এবং জেনারেলি দেখা যায় যে যেখানে হাইকোর্টের এই সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এতগুলো ধাপ পেরিয়ে আসার পর কেউ এসএলপি করে, খুব ক্রিটিক্যাল কিছু না হলে কিন্তু সেই এসএলপি গ্রহণ করা হয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে এই চন্দ্রচূড়ের নেতৃত্বে, যখনই এই রাজ্যের রাজ্য সরকার বা এই রাজ্যের শাসক দল বা সেই শাসক দলের কোনো নেতা নেত্রী কিছু যাচ্ছেন, আহা গো বাবা গো বেচা গো কী হয়েছে গো করে সবার আগে সেই এসএলপিটা গ্রহণ করা হচ্ছে। এখন সেই এসএলপিটা গ্রহণ করা হয়েছে, এবং গ্রহণ করে যেটা বলে দেওয়া হয়েছে যে ওই সংশ্লিষ্ট মামলায় সমস্ত কিছু বিষয়ে পরবর্তী শুনানি না হওয়া অবধি স্টে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অন্য মামলাগুলোকে কিন্তু স্টে করে দেওয়া হয়নি। কিন্তু ওই যিনি অনলাইনে ছিলেন যে আইনজীবী, তিনি আবার বললেন যে এই যে এবং এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, জাস্টিস সিনহার এজলাসে যে মামলা শুনানি রয়েছে তার কিন্তু দুটো ভাগ রয়েছে। এক হচ্ছে যারা চাকরি প্রার্থী, তারা কি ন্যায্যভাবে চাকরি পেয়েছেন, সেইটা একটা বিচার্য বিষয়। আর একটা হয়েছে যে এই যে অন্যায্যভাবে চাকরি হয়েছে সেটার মধ্যে কি দুর্নীতি আছে, সেই দুর্নীতিতে কারা যুক্ত আছে। দুটো পার্ট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এখন এই রমেশ মল্লিকের যে মামলাটা আছে সেই মামলাটা কিন্তু হচ্ছে যে ওই চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার ব্যাপারটা নিয়ে, সেটার সঙ্গে এই যে দুর্নীতি করে কারা টাকা নিয়েছেন তার সঙ্গে কিন্তু ডিরেক্ট মামলার ক্ষেত্রে কোনো যোগ নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যেহেতু মামলাগুলো একটি মামলার আন্ডারেই ট্যাগ করা আছে, এবার আইনজীবীরা, মানে ওই মিস্টার ভাইপোর আইনজীবীরা এটাকে পুরো ঘেঁটে দিতে চাইছেন। তারা বলছেন যে এখানে ইনভেস্টিগেশন স্টপ নয়, শুধুমাত্র ওই যেটা শুনানি হবে চাকরি সংক্রান্ত ব্যাপারে সেই জায়গাটার শুনানিতে স্টপ আছে। এই ক্ল্যারিফিকেশান কি সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি দিয়েছে? কীরকম বদমাইশ দেখুন! যদি সেটাই হয় সেটা সেখানে কেন ক্লিয়ার করে নেননি? যেহেতু সেটার কোনো ক্ল্যারিফিকেশান সুপ্রিম কোর্ট একদম স্পষ্টভাবে লিখে দেয়নি যে ইনভেস্টিগেশনেও স্টে থাকছে না, সুতরাং ওই নিয়েও কোনো শুনানি করা যাবে না, এই অবজেকশনটা আসেন। এবং আপনারা জানেন যে জাস্টিস সিনহাকে কীভাবে চাপে রাখার চেষ্টা করা হয়েছে, তার পরিবারকে থেকে শুরু করে, বা তিনি যেসব রায়গুলো নিচ্ছেন সেগুলো নিয়ে ওই বিশেষ বিষয় বিচারপতির কাছে গিয়ে হাত পা বেঁধে দেওয়ার চেষ্টা কিন্তু বারবার হচ্ছে, বা তার হাত থেকে মামলা নিয়ে নেওয়ার জন্য একদম প্রধান বিচারপতির কাছে যাওয়া। ফলে তিনি কিন্তু কোনো কন্ট্রোভার্সির জায়গায় যেতে চাননি। তিনি বলেন যে এই যে সুপ্রিম কোর্টের মামলাটি হয়েছে এটা স্টেটা কেন দিয়েছে, বলছে সুপ্রিম কোর্টে যেহেতু কোনো শুনানি হয়নি, পরবর্তী শুনানির দিন অবধি এটাকে স্টে করে দেওয়া হয়েছে। তখন তিনি জিজ্ঞেস করেন যে পরবর্তী শুনানির ডেট সুপ্রিম কোর্টে কী আছেন, বলে 2রা সেপ্টেম্বর আছে। তো তখন জাস্টিস সিনহা যেটা বলেন যে আমি কোনো কন্ট্রোভার্সিতে যাবো বলেন না, বাট যেটা বোঝা যায় যে তিনি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চান না। তিনি বলেন যে ঠিক আছে, এর শুনানিটা হয়ে যাক, সুপ্রিম কোর্ট কী বলে। এই যে ক্ল্যারিফিকেশান, ইনভেস্টিগেশন নিয়ে শোনা যাবে কি যাবে না, পুরো বিষয়টাই স্টে থাকবে, সুপ্রিম কোর্ট দেখবে, হোয়াট এভার ইট ইজ, যেটা হোক সুপ্রিম কোর্টের কাছ থেকে পুরো ব্যাপারটা ক্ল্যারিফিকেশান নিয়ে আসুন। সুপ্রিম কোর্টের ওই 2রা সেপ্টেম্বরের শুনানির পর আমি তাহলে এই মামলার শুনানির ডেট দিচ্ছি।
ফলে তিনি যে ডেটটা দেন সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। 2রা সেপ্টেম্বর এটা শুনানি হবে, এসএলপিটা শুনানি হবে সুপ্রিম কোর্টে, এবং 17ই সেপ্টেম্বর তিনি জাস্টিস সিনহা কিন্তু এটার ডেটটা দিলেন যে ফাইনাল হিয়ারিংয়ের জন্য আমি ওই দিনটাকে বেছে নিচ্ছি। এবার যে পয়েন্টটা বলছিলাম আমি, যে ফিরদৌস শামীম যিনি অন্যতম আইনজীবী রয়েছেন এই মামলাটার, এই গুরুত্বপূর্ণ মামলাটা, তিনি কিন্তু সুদীপ্ত দাশগুপ্তকে একটা কথা বলেন, যেটা ওই মাইক্রোফোন শোনা যায়, মানে তখন শুনানি শেষ হয়ে গেছে, তখন তিনি বলছেন যে আমরা এটাকে কন্টেস্ট তো করছি, এটা 2 তারিখ গিয়ে আমাদের ভ্যাকেট করাতেই হবে। এগুলো ইয়ার্কি হচ্ছে নাকি, একটা করে এরকম মামলা করে দেবে আর সেই জায়গা থেকে এইখানকার হিয়ারিংটা আটকে যাবে, এটাকে পুরো ভ্যাকেট করাতে হবে। অর্থাৎ এবং তিনি আইনজীবী হিসেবে কিন্তু যখন এজলাসে শুনানি চলছে তখন জাস্টিস সিনহাকেও বলে দেন যে আমরা এটাকে কিন্তু কন্টেস্ট করব, এটা হচ্ছে মানে আমরা ছেড়ে দেবো সেরকম কোনো ব্যাপার নয়। অর্থাৎ যেটা সোজা কথায় যে বারবারই যে প্রশ্নটা উঠছে সুপ্রিম কোর্টের ভূমিকা, সেখানে কি খেলা চলছে, সুপ্রিম কোর্ট কি সত্যিই সত্যের পথে আছে, সুপ্রিম কোর্ট সত্যিই কি ন্যায়ের সঙ্গে রয়েছে, এই প্রশ্নটা কিন্তু উঠে যাওয়ার জায়গা হয়ে যাচ্ছে। যারা ফেরেববাজ বলে প্রমাণিত হচ্ছে, যাদের দুর্নীতি এরকম সামনে আসছে, যার প্রমাণ চলে আসছে, তারা গিয়ে একটা করে মামলা করে দিচ্ছে, এবং সেটাও সোজা পথে মামলা নয়, এসএলপি স্পেশাল লিভ পিটিশন হচ্ছে। স্পেশাল লিভ পিটিশন খুব লিমিটেড ক্ষেত্রেই কিন্তু অ্যাকসেপ্টেড হয়, আপনি গেলে কিন্তু হবে না। কিন্তু এখানে ওই রাজনৈতিক খেলা আছে বা অন্য কি যে খেলা আছে তারাই ভালো বলতে পারবেন, আর এরা করলেই কিন্তু সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, আর তারপর সেই মামলাটা শুনানি না করেই সব কিছুতে স্টে করে দেওয়া হলো, যেহেতু শুনানি হয়নি। এবার মজার ব্যাপারটা হচ্ছে তারপর তারিখ পে তারিখ খেলা হবে। যখন চোর ধরার কথা হচ্ছে, তখন সেই চোর ধরার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো তাড়াহুড়ো দেখাচ্ছে না যে হ্যাঁ পরপর শুনানি করে এটাকে আমরা শেষ করবো, এটাকে প্রায়োরিটিতে নিতে হবে। এই চোরগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, ডাকাতগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটা যে কতখানি ক্ষতিকর না, ও কোনো ব্যাপার নয়, আমরা তো আমাদের ব্যাপারটা বুঝে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। তারপর তারিখ পে তারিখের খেল, ডিএ মামলার মতো হবে কি না, সেটা এখন দেখার বিষয় রয়েছে। তবে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, আইনজীবীরাও কিন্তু বুঝে গেছেন, বা এখানকার মাননীয় বিচারপতিও বুঝে গেছেন যে সুপ্রিম কোর্টে একটা কিন্তু বড়সড় খেল হচ্ছে, এবং সেটার ওই আইনের ফাঁকটাকে দিয়ে এগুলোকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। ফলে সবটাই কি হতাশার জায়গা? আমি আইনজীবী মহলে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে এরকম করে যদি হয়, এ তো ডিএ মামলা হয়ে গেল, এরপর সুপ্রিম কোর্টে চলে গেছে, তারিখ পে তারিখ চলবে, বা এখানে এতগুলো এরকম ছোট ছোট মামলা রয়েছে যেগুলো একটা মামলাতে ট্যাগ করা আছে, এই মামলায় হলো না, অন্য মামলাতে চলে যাবে, তো আলটিমেটলি সেই জায়গা থেকে কি কোনোদিনই সুবিচারটা হবে? তখন বলছে দেখুন, এইগুলো হচ্ছে সাময়িকভাবে একটা স্বস্তি পাওয়ার জায়গা, সাময়িকভাবে কিছুটা সময় নিয়ে নেওয়ার চেষ্টা, এর বাইরে কিন্তু কিছু নয়। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই মামলায় যিনি প্রতিপক্ষ হন, তার যে নিশ্চিতভাবে হার হচ্ছে, তার যে সাজা হচ্ছে, তিনি যে দোষী সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে, তার আর ডিফেন্ড করার কোনো জায়গা নেই, এই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। ফলে এই ফাঁকফোকরগুলো দিয়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু এই ফাঁকফোকরগুলো দিয়ে বাঁচাবার চেষ্টা মানেই তো সোজা পথে সে তো জিততে পারবে না, সে যে দোষী নয় এটা এস্টাবলিশ করতে পারবে না। বরং যা তথ্য প্রমাণ চলে এসেছে তাতে যেদিনকে এর শুনানি প্রপারলি হবে, সেই দিনকেই এর সাজা হওয়াটা সময়ের অপেক্ষা, এবং একে জেলে যেতেই হবে, সে যেই হোক, যারাই হোক। মানে এই দুর্নীতিকাণ্ডে যাদের নাম এসে, যারা এটাকে মিস্টার শো অ্যান্ড শো আটকাবার চেষ্টা করছেন এই এসএলপি, এই সুপ্রিম কোর্টের আশীর্বাদ নিয়ে, তো সেটা বলতে পারেন জাল ছেড়ে মাছ যাচ্ছে, কিন্তু পুকুর ছেড়ে তো যেতে পারছে না, দুর্নীতির পুকুরে এরা আটকে গেছে। এবং ইডি সিবিআই, আমরা যতই কথা বলি না কেন যে তারা কিভাবে কি করছে না করছে, এখনও অবধি যা প্রমাণ নিয়ে এসছে তাতে এটা এস্টাবলিশ হয়ে গেছে যে এদের বাঁচার কোনো জায়গা নেই, এখানে শুনানি হলে তাদের জেলে যেতেই হবে। সেই জন্য এইসব পাঁয়তারাগুলো এরা বার করছে, এবং সেটা করে একটা সাময়িক স্বস্তি পাবার চেষ্টা করছে। কিন্তু যদি ধরুন আপনি সৎ হন, তাহলে তো আপনি সরাসরি বলবেন যে এই মামলা আপনি হিয়ারিং করুন, তাড়াতাড়ি হিয়ারিং করুন, আমার গায়ে কালিটা লেগে আছে, আমি তো বুক ফুলিয়ে বেরোবো, তারপর কই তো প্রমাণ করতে পারলেন না। এর মানে তো এটাই হচ্ছে যে প্রমাণটা হয়ে গেছে, এবং যিনি লড়ছেন তিনি তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আইনজীবী রাখেন, সেই আইনজীবীরাও বুঝতে পারছেন যে এনাকে বাঁচানো সম্ভব নয়, বা এনাদেরকে বাঁচানো সম্ভব নয়, জেলে যেতেই হবে। আর জেলে যদি একবার যায় তাহলে আর বেরোবার কোনো জায়গা থাকছে না। অন্যদিকে একবার কেউ যখন জেলে যাবে, ইডি সিবিআই কিন্তু আরও বেশি করে তাকে হাতের কাছে পাবে, জেরায় তাকে আরও ভাঙার চেষ্টা করা হবে, এবং একটা দুর্নীতিতে ভেতরে ঢোকা মানে তার যে আরও দুর্নীতি শাখা প্রশাখা আছে সেইগুলোকে কিন্তু করা আরও আরও ইজি হবে। এবং সবথেকে বড় কথা, এখন যে রক্ষা কবচগুলো পাচ্ছে, আইনি রক্ষা কবচগুলো পাচ্ছে,
তার কারণ এই জায়গাটাকে একটা রাজনৈতিক প্রভাব বাইরে থেকে খাটাবার চেষ্টা করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টও যে জায়গাটা দেখছে যে এর আগে তো এর বিরুদ্ধে কোনো কনভিকশন হয়নি, সুতরাং সেই জায়গাটায় একটা বেনিফিট অফ ডাউট দিয়ে যাচ্ছে। কিন্তু একবার চোর প্রতিপন্ন হয়ে, একবার দুর্নীতিবাজ প্রতিপন্ন হয়ে যদি জেলে ঢোকে, তাহলে সেক্ষেত্রে কি আর সেই রক্ষা কবচগুলো পাবে? বরং সেই জায়গায় কিন্তু ইডি বা সিবিআই এই খেলাটা খেলতে পারবে যে এরা প্রভাবশালী, এরা চোর অলরেডি প্রুভ হয়ে গেছে, আমাদের আরও কিছুটা সময় দাও, এদের আরও চুরি আমরা বার করব। এই যে জায়গাটা আছে সেটাই কিন্তু এর পজিটিভ জায়গা। সুতরাং ওই সুপ্রিম কল্যাণে, চন্দ্রবাবুর কল্যাণে এখন আপাতত সাময়িক স্বস্তি মাস ডেরেকের জন্য পেলেন বটে মিস্টার ভাইপো, কিন্তু আলটিমেটলি জেলে যে তাকে যেতেই হবে এটা তার কাছেও স্পষ্ট হয়ে গেছে, তার ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আনা আইনজীবীদের কাছেও স্পষ্ট হয়ে গেছে। ফলে এইসব পাঁয়তারা করে যে কদিন বাইরে থাকার চেষ্টা সেটাই তিনি করছেন, কিন্তু আলটিমেটলি এই এই শুনানি হতে বাধ্য, এবং সেখানে এখনও অবধি ইডি সিবিআই যা দিয়েছে তাতে জেলযাত্রা কিন্তু স্পষ্ট, এটাই কিন্তু আইনজীবী মহল বলছেন। ফলে যে প্রত্যাশা ছিল আজকের জাস্টিস সিনহার এজলাসে, সেই শুনানিটাই তো আলটিমেটলি হলো না। 17ই সেপ্টেম্বরের জন্য ওয়েট করতে হবে। তবে আশা করা যায় যেভাবে আজকে ফিরদৌস শামীম বা সুদীপ্ত দাশগুপ্তকে দেখা গেল, সেই জায়গা থেকে 2রা সেপ্টেম্বর যদি সুপ্রিম কোর্টে শুনানিটা হয়, সেখানে কিন্তু এটাকে ভ্যাকেট করানোর তারা চেষ্টা করবেন এবং তারপর 17 তারিখ ইডি সিবিআই রিপোর্ট দেখে কি জাজমেন্ট দেবেন সেদিকেই আমাদের নজর থাকবে। তবে ভাইপো যে খেলাটা খেলছেন, ভালোই খেলছেন বলতে হবে। সময়টা তো চোর হিসেবেও বার করে নিচ্ছেন, ডাকাত হয়েও বা বাটপার হয়েও এতখানি সময় তিনি বার করছেন। আসলে টাকা থাকলে এই দেশে অনেক কিছুই হয়, সেটা আবারও এস্টাবলিশ হচ্ছে। কিন্তু তার সঙ্গে এটাও এস্টাবলিশ হচ্ছে যে ভাইপো বুঝতে পারছেন খেলা শেষ। একটু এদিক ওদিক সেদিক করে হয়তো সময়টা বাঁচাতে পারবো, কিন্তু জেলের বাইরে থাকা হবে না, তাই নয় কি? না হলে কি এরকম রমেশ মল্লিকের মামলা নিয়ে গিয়ে এসএলপি দায়ের করে সুপ্রিম কোর্ট থেকে এইভাবে বাঁচার চেষ্টা করতে হতো যে বড় বড় বুক নিয়ে দিত, 5 পয়সার দুর্নীতিও কেউ প্রুভ করতে পারবে না, বুক ফুলিয়ে এসে আদালতে কেন তারা আইনজীবীরা বলছে না কী রিপোর্ট আছে দিন তো দেখি, আমাকে কি কি ফাঁসানোর চেষ্টা করছেন, কিছুই তো প্রমাণ করতে পারবেন না, সেটা তো করতে পারছেন না। এটুকুনি পজিটিভ পয়েন্ট অন্তত আমার কাছে আজকের জাস্টিস সিনহার এজলাসে হিয়ারিং এবং তার পরবর্তীকালে যে অ্যানালিসিস আইনজীবী মহল থেকে পেলাম সেই জায়গা থেকে। তবে অনেকেই দেখছি আপনারা হতাশ হয়ে পড়েছেন, অনেকেই দেখলাম মেসেজ করেছেন। সত্যিই কি হতাশ হওয়ার মতো জায়গায় রয়েছে নাকি? এই তো খেলা শুরু হলো, এখনও অনেক শুধু মজা নেওয়া বাকি রয়েছে। আমি অন্তত সেই পজিটিভ অ্যাঙ্গেল থেকেই দেখছি। আপনারা কিভাবে দেখছেন আজকে জাস্টিস সিনহার এজলাসে সুপ্রিমে এসএলপি এবং সব কিছু নিয়ে এই ব্যাপারটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।